হাউস অফ দ্য ডেড নামটা শুনেই আমি শিওর অনেকেই নস্টালজিয়ায় চলে গেছেন। কারণ ছোটবেলায় হাউস অফ দ্য ডেড গেমটা খেলেন নাই এমন কোনো মানুষ আমার মনে হয় না খুঁজে পাওয়া যাবে। কিন্তু এই নামে যে একটা বিখ্যাত উপন্যাস আছে সেই জিনিসটা আমরা কয়জন জানি? আর এই উপন্যাসের লেখক আমাদের সবার প্রিয় দাদু ফিওদর দস্তয়েভস্কি। এই উপন্যাসটা কিন্তু একটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল উপন্যাস। উনার নিজের জীবনে অভিজ্ঞতা নিয়ে এই উপন্যাসটা উনি লিখেছেন। উনি কিন্তু 4 বছর কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন এবং সাইবেরিয়ায় গুলাগে উনি এই কারাদণ্ডটা ভোগ করেছেন। তো সেই সময় অভিজ্ঞতায় তার লাইফে অনেক চেঞ্জ আসে, অনেক কিছু নতুন করে উনি উপলব্ধি করতে পারেন। আর এই উপলব্ধির ফসলই এই উপন্যাসটা। উপন্যাসের মূল কাহিনীতে যাওয়ার আগে এটার ব্যাকড্রপটা নিয়ে আলোচনা করাটা খুব জরুরি। অনেকের মনে ইতিমধ্যে প্রশ্ন চলে এসেছে যে দস্তয়েভস্কির মতো একজন বিশ্ববরেণ্য উপন্যাসিক, এত বড় একজন বুদ্ধিজীবী, তাকে কেন জার সরকার জেলে পাঠালো? দাদু যখন ইয়ং ছিলেন ওই সময়টাতে সেন্ট পিটার্সবার্গের একটা পাঠচক্রের সাথে উনি জড়িত হয়ে পড়েন। সেখানে ওখানকার বুদ্ধিজীবী, ছাত্র, শিক্ষক, অনেক সরকারি কর্মচারী, বলা যায় কি সেন্ট পিটার্সবার্গ শহরের যারা আলোকিত মানুষ আছেন অনেকেই সেই পাঠচক্রটাতে, সেই আড্ডাটাতে অংশগ্রহণ করতেন। তারা একসাথে বসতেন, তারা সমসাময়িক বিষয়, সাহিত্য, নানা দিক নিয়ে ওনারা আলোচনায় মেতে উঠতেন। ওগুলো নিয়ে পড়ালেখা করতেন, লেখালেখি করতেন। দেখা যায় কি যখনই এতগুলো আলোকিত মানুষ একটা জায়গায় আসে বা এক এক ছাতার নিচে চলে আসেন, তখনই তাদের মাঝে নানা রকম বৈপ্লবিক আইডিয়াস এগুলো নিয়ে আলোচনা হয়। এখানেও ব্যতিক্রম ঘটেনি। তো তৎকালীন জার সরকারের আহ, নানা রকম অত্যাচার, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিভিন্ন জিনিসপত্র নিয়ে প্রতিবাদ করা, তৎকালীন রাশিয়ান যে সার্ক প্রথা আছে, হ্যাঁ, এর অমানবিক দিকগুলো নিয়ে, এগুলো নিয়ে তারা আলোচনা করতে থাকেন, এগুলো নিয়ে লেখালেখি করতে থাকেন। তো কিছুদিনের ভিতরে এই যথারীতি স্বৈরাচারী জারের কানে এই খবর গিয়ে পৌঁছায়। 1849 সালে তিনি তার পুলিশ বাহিনী পাঠিয়ে দেন। পুলিশ গিয়ে ওনাদের সবাইকে গ্রেফতার করে নিয়ে আসে। তো এরপর একটা ক্যাঙ্গারু কোর্টে বিচার হয়। বিচার হয় আমাদের দাদু দস্তয়েভস্কির, ওনার মৃত্যুদণ্ডের অর্ডার হয়। তো একটা সময় মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ওনাকে নিয়ে যাওয়া হয়। দাদু দেখা যায় কি চোখে একদম রুমাল টুমাল বেঁধে উনি মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত হয়ে গেছেন। সৈন্যরা বন্দুক লোড করেছে, লোড করে গুলি করবে, ট্রিগারটা মাত্র চাপ দিবে, ঠিক এমন সময় জারের তরফ থেকে একটা চিঠি তাদের হাতে এসে পৌঁছায়। তো সেই চিঠির ভাষ্যটা হচ্ছে, আমাদের জার অত্যন্ত মহানুভব, মত প্রকাশের স্বাধীনতার জন্য তিনি তো কাউকে মৃত্যুদণ্ড দিতে পারেন না, জানে মেরা ফেলতে পারেন না। তো দস্তয়েভস্কিকে মুক্তি দিয়ে দাও। জার তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু মতামতের জন্য গুলাগে পাঠাতে কিন্তু কোনো বাধা নেই। তো মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে 4 বছর সাইবেরিয়ায় সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। আর চলে আসি উপন্যাসের গল্পে। এই গল্পের মূল প্রোটাগনিস্ট হচ্ছেন আলেকজান্ডার পেট্রোভিচ নামের একজন অভিজাত ভদ্রলোক। তিনি তার স্ত্রীকে হত্যার দায়ে 10 বছরের কারাদণ্ড ভোগ করছেন। পেট্রোভিচ সাহেব জেলে আসার পর অ্যাডজাস্ট করতে ওনার খুব সমস্যা হচ্ছে, কারণ জেলে বেশিরভাগ কয়েদি যারা আছেন তারা মূলত চাষাভুষা শ্রেণীর লোক। অভিজাতদের এই চাষাভুষাদের সাথে একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যায় কি একসাথে থাকতে থাকতে মানুষ নিজে না চাইলেও একরকম একটা মনের মিল বা তাদের ভিতরে একটা মেলবন্ধন কিন্তু তৈরি হয়ে যায়। তো পেট্রোভিচ সাহেবও একটা সময় দেখতে পেলেন যে ভয়ঙ্কর আসামি যারা আছে সেই বাহ্যিক যে সত্তা, সেটার ভিতরেও কিন্তু একটা মানুষ থাকতে পারে, যে তার একটা অনুভূতি আছে, তার একটা মানবিকতা আছে, সেও সুখ দুঃখ এই জিনিসগুলো অনুভব করে। তখন পেট্রোভিচ সাহেব এই আসামির যে শেলটা আছে সেই শেলের ভিতরে দেখা শিখতে থাকে। জেল জীবনের বিভিন্ন রকম চ্যালেঞ্জ, সেখানে বসবাস করতে কেমন লাগে, এই জিনিসগুলো খুব ডিটেলে লেখার ভিতর বর্ণনা করা হয়েছে। যেমন জেলে বিভিন্ন ধরনের অবৈধ জিনিসপত্র কিভাবে ঢুকে, যেমন ভদকা কিভাবে আসতেছে, সেটা হয়তো একটা প্রাণীর যে ইন্টেস্টাইন
সেটার ভিতরে ভদকাটা ভরে দেখা যাচ্ছে যে পেটের চতুর্দিকে পেঁচিয়ে সেটা স্মাগল করে জেলের ভিতর নিয়ে আসা হচ্ছে। আবার দেখা যায় যে তাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা, অনেক সময় বাইরে থেকে তাদের খাবার দাবার আসতেছে। সবসময় দেখা যায় যে একটা খাবার দাবার নিয়ে তারা খুব কষ্টের ভিতর থাকে। এর পাশাপাশি সাইবেরিয়া প্রচন্ড শীত তো আছেই। আর আমরা দেখতে পাই গল্পের ভিতর বিভিন্ন জায়গা থেকে কয়েদিরা এসেছেন, যেমন পোল্যান্ড থেকে অনেকে আসছেন, তারপরে আবার দাগেস্তানেরও কয়েকজন আছেন। তো এর ভিতর আলী নামের একটা কিশোর, তার ভাইরা মূলত ডাকাতির সাথে জড়িত ছিল, তাদের সাথে আলীও ধরা পড়ে। তো সে জেলে আসেন। তো আলেকজান্ডার পেট্রোভিচের সাথে এই আলীর খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। যদিও তারা দুই ধর্মের। পেট্রোভিচ সাহেব তিনি অর্থোডক্স খ্রিস্টান এবং আলী কিন্তু খুবই টেভু একজন মুসলমান। তো সে নামাজ করে, রোজা করে। এর পাশাপাশি পেট্রোভিচ সাহেব তাকে পড়ালেখা করতে শিখান। তার কাছে একটা বাইবেল ছিল, সেখান থেকে ছেলেটাকে তিনি অক্ষর জ্ঞান দেওয়ার চেষ্টা করেন। তো এরকম অনেক আর কি মানবিক কাহিনী এই বইটার ভিতরে খুব সুন্দরভাবেই ফুটে উঠেছে। দস্তয়েভস্কির নিজের লেখার উপরে ওনার এই কারাবাসের অভিজ্ঞতার অনেক ইনফ্লুয়েন্স আছে। যেমন ব্রাদার্স কারামাজভে দিমিত্রি, সে তার পিতাকে হত্যার দায়ে গুলাগে থাকে, জেলে থাকে। তো এই কাহিনীটা এখানের একজনের কয়েদির, মানে উনি নিজে যখন জেলে ছিলেন সে সময় একজন কয়েদি একটা সিমিলার কাহিনী ছিল আর কি। তার বাবাকে হত্যার দায়ে সে জেলে ছিল। এই কাহিনী থেকে উনি ইন্সপায়ার্ড হয়েছে। আর ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের মতো গল্প আমার কাছে মনে হয় না উনি যদি এরকম কারাভোগ না করতো তাহলে এত সুন্দর একটা উপন্যাস উনি লিখতে পারতেন। বিশ্ব সাহিত্যে সিমিলার এরকম অনেক উপন্যাস আছে। যেমন সাম্প্রতিক উপন্যাসগুলোর দিকে যদি আমরা তাকাই, অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক, পাইপার কারমেনের লেখা, সেটা নিয়ে একটা সিরিজও হয়েছে, বিখ্যাত সিরিজ, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। গুলাগ আর্কিপেলাগো, আলেকজান্ডার সোলজিনিৎসিনের সোভিয়েত আমলে ওনার গুলাগে থাকার অভিজ্ঞতা নিয়ে বইটা লেখা। আমি অনেকদিন ধরে পড়ার চেষ্টা করতেছি, কিন্তু বইটা শেষ করতে পারতেছি না। আমাদের দেশেও, আমাদের বাংলা সাহিত্যেও কিন্তু এই ধরনের এক্সাম্পল আছে। যেমন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি, এটা ব্রিটিশ রাজের হুদি একটুকু কাঁপিয়ে দিয়েছিল। তো প্রিজন নিয়ে যে সাহিত্য, সেটা এই ধরনের সাহিত্যগুলো কিন্তু অনেক ডাইনামিক রেঞ্জ বলা যায়। কারণ লেখকের বিচিত্র সব অভিজ্ঞতা হয়, মানুষকে একটা দেখার, একটা পারসিভ করার একটা ক্ষমতা তৈরি হয়। তার এই কারাভোগের অভিজ্ঞতা নিয়ে দস্তয়েভস্কি নিজেই বলেছিলেন যে এই কারাভোগের অভিজ্ঞতার কারণে আমি মানুষের ভিতরটা দেখার একটা সক্ষমতা অর্জন করেছি। আর এটাই কিন্তু সাহিত্যিক হিসাবে তার বিশাল একটা সক্ষমতা ছিল। কারণ দস্তয়েভস্কিকে বলা হয় হি ইজ দ্য মাস্টার অফ সাইকোলজি, মাস্টার অফ হিউম্যান সাইকোলজি। আর ওনার সমসাময়িক উপন্যাস ছিলেন আরেক দাদু, লিও টলস্টয়। তিনি কিন্তু স্বাভাবিকভাবেই দস্তয়েভস্কির লেখা খুব একটা পছন্দ করতেন না, বিশেষ করে যে লং ন্যারেটিভ উপন্যাসগুলা। কিন্তু দস্তয়েভস্কির লেখাগুলোর ভিতরে লিও টলস্টয়ের কাছে সবচেয়ে পছন্দের উপন্যাস ছিল এই হাউস অফ দ্য ডেড। এটা সম্পর্কে উনি নিজে বলে গেছেন যে দস্তয়েভস্কির লং ন্যারেটিভ যে উপন্যাস আছে সেগুলোর চেয়ে এটা অনেক সুন্দর, অনেক ভালো একটা বই, এবং এটাকে তিনি রিলিজিয়াস আর্টের সাথে তুলনা করেছেন। তো আমার কাছেও সেই জিনিসটা মনে হয়েছে। ওনার অন্যান্য যে বইগুলো আছে, যেমন এই যে ব্রাদার্স কারামাজভ বলেন, দ্য ডিমন্স বলেন, বা ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এগুলাতে প্লটের চেয়ে উনি অনেক বেশি মাত্রায় ওনার যে দার্শনিক উপলব্ধি, এই লম্বা লম্বা ন্যারেটিভ ক্লোজ, এই ধরনের জিনিসগুলো নিয়ে উনি অনেক বেশি কাজ করেছেন। কিন্তু এখানে উনি যতটা না দার্শনিক, তার চেয়ে অনেক বেশি অবজার্ভার। উনি মানুষকে অবজার্ভ করে গিয়েছেন, মানুষের ভিতরটা দেখার চেষ্টা করেছেন, এবং এটার খুবই সুন্দরভাবে তিনি বর্ণনা দিতে চেয়েছেন। আর বইটা আপনারা পড়তে পারেন। দস্তয়েভস্কির অন্যান্য বইগুলোর মতো এত বিশাল বই না, তুলনামূলকভাবে ছোট সাইজের একটা বই, মাত্র 368 পেজের একটা বই। তো আশা করি বইটা আপনারা পড়বেন, আপনাদের সবাই ভালো লাগবে। আর যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।